দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। আমি ঠিক এই মুহূর্তে রয়েছে ফুরফুরা দরবার শরীফ। হ্যাঁ, এবার প্রশাসনের তৎপরতা নিয়ে উঠছে প্রশ্ন। হ্যাঁ, এবং এই প্রশ্ন তুলছে নওশাদ। আপনারা জানেন যে আজকে 25শে জুলাই স্টুডেন্ট ফ্রন্টের ডাকে এবং ছাত্র নেতাদের ডাকে বিকাশ ভবন অভিযানের একটা ডাক দেওয়া হয়েছে। সেখানে দেখলাম বিকাশ ভবন অভিযানের আগে সেখানে একাধিক পুলিশের গাড়ি, পুলিশের প্রেজেন্ট ভ্যান, একাধিক ব্যারিকেড করা হয়েছে। এই আন্দোলন কোনো রকমে করতে দেবে না পুলিশ প্রশাসন। কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যখন 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় পালন করছিলেন, একাধিক জায়গাতে যারা তৃণমূল সমর্থক কর্মীরা ছিল তারা প্রকাশ্যে মদ মাংস খাচ্ছে, অন্যদিকে ডিজে বক্স চালিয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করছে, তখন প্রশাসনের কোনো তৎপরতা নেই, কোনো ভূমিকা নেই। এবং আজকে যখন বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ছাত্র নেতাদের, তখন পুলিশের তৎপরতা দেখা গিয়েছে। হ্যাঁ, এবং এই প্রসঙ্গে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি কি বললেন শোনাবো আপনাদের। যেভাবে পুলিশ তৎপরতা দেখাচ্ছে, সেই তৎপরতা যদি অন্যান্য ক্ষেত্রে দেখাতো, তাহলে আমাদের রাজ্যে যে অন্যায় দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো হতো না। দুর্ভাগ্য আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা ছাত্র সংগঠন যেটা আছে স্টুডেন্ট ফ্রন্ট, তারা বিকাশ ভবনে গিয়েছিল বেশ কিছু ইস্যুকে সামনে রেখে। প্রথমত, আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর থেকে আদিবাসী প্রীতি অনেক দেখালেও পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি বারবার আমরা করে আসছি, সেটা তারা দিতে ব্যর্থ। পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি ছিল, আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডেড করার দাবি ছিল, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতি অপশাসন চলছে সেগুলো বন্ধের দাবি ছিল। এই ধরনের একগুচ্ছ দাবি নেই। এক কথায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার। যেগুলো গতানুগতিক চলছে, এর পরিবর্তে নতুন কিছু আনার জন্য বারবার সোচ্চার হয়েছিল। বিভিন্ন জেলায় তারা ডেপুটেশন দিয়েছে, বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়েছে, এবার বিকাশ ভবনে ডেপুটেশন ছিল বা অভিযান ছিল। দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অভিযানকে কিভাবে আক্রান্ত করলো, আটকালো। মিছিল শুরুর পূর্বেই তাদেরকে এসে, আমি মনে করছি চরম ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে অন্যায়ভাবে তাদেরকে আটকালো, তাদেরকে ডিটেন করেছিল। অবশেষে খবর আমাদের যারা অবজারভার আছেন, স্টুডেন্ট ফ্রন্টে যারা দায়িত্বশীলরা আছেন, তাদের সাথে যোগাযোগ হয়েছে যে তাদেরকে এখন তারা মুক্ত হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটা, মমতা ব্যানার্জি প্রশাসন ভয় পেয়ে স্টুডেন্ট ফ্রন্টকে শুরুতেই আটকাচ্ছে। এইরকম ধমকে চমকে আটকে স্টুডেন্ট ফ্রন্টের যে ছাত্র যুব যারা আছে তাদেরকে কোনোভাবেই আটকাতে পারবে না। তবে একটা ভালো দিক আজকে আমি লক্ষ্য করলাম, যে স্টুডেন্টদের সাথে সাথে সাধারণ মানুষও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা, অচলাবস্থা যেটা হতে চলেছে, সে কাটিয়ে যাতে উঠতে হয়, সেই জন্য কিছু আম মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। একজন প্রফেসর, আমাদের দলের নেতৃত্ব একজন প্রফেসর, তিনিও ঘরে বসে থাকতে পারেননি, যেহেতু তার একটা সেন্টিমেন্ট অবশ্যই এক্সট্রা। তিনি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করেন, এবং যেহেতু সাঁওতালি মাধ্যম শিক্ষা বোর্ডের যে বারবার দাবি আমরা করেছি সেটার সাথে সহমত, আরো দাবিগুলোতে সহমত, তিনিও সেখানে উপস্থিত হয়েছিলেন। নির্লজ্জ প্রশাসন তাকেও ডিটেন করতে বাদ রাখেননি। তবে আমাদেরকে ধমকে চমকে ডিটেন করে এই আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। বিরোধীদের ক্ষেত্রে যত আইন, আদালত, বিচার ব্যবস্থা আটকে রাখার চেষ্টা হবে। বিরোধীদের জন্য এত কিছু, পার্কের বসে যে সমস্ত জায়গায় মদ্যপান করার জন্য রেস্ট্রিক্টেড, মদ্যপান করা যায় না, যে সব খোলা জায়গাতে, সেখানে সে হই করেছে, সবুজ ধ্বংস করেছে, কলকাতার বায়ুকে দূষণে পরিণত করেছে। এমনি বায়ু দূষণের মাত্রা ব্যাপক আরো বেশি করেছে, ডিজে লাগিয়ে মৎসব করেছে শহীদ দিবসের নামে। সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা নাই। শুধু তাই নয়, বিভিন্ন কলেজে যেভাবে সিনিয়র দাদারা তৃণমূলের ছত্রছায়া থেকে নোংরামি করে, সেগুলোকে আটকানোর জন্য প্রশাসনের তৎপরতা দেখতে পায় না। আর নিরস্ত্র নিরীহ ছাত্ররা যখন শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনের জন্য বিকাশ ভবনে উদ্দেশ্যে রওনা দেওয়ার শুরু করে, শুরুতেই তাদেরকে আটকে দেওয়া হয়। এ থেকে বোঝা যাচ্ছে সরকারের যে ফ্যাসিস্ট চিন্তা ভাবনার মুখোশ ক্রমশ খুলছে। মুখ্যমন্ত্রী 21শে জুলাই মনে রেখেছে, কিন্তু মনে রাখেননি সিরাজুল হককে, যে মমতাকে বাঁচাতে গিয়ে সিরাজুল হকের চাকরি চলে গিয়েছিল। কি বলবেন? আমাদের দুর্ভাগ্য এটাই যে মমতা ব্যানার্জির কাছে সমস্ত 2023-এ গিয়েছিল, তিনি ফাইল এদিক ওদিক করার কথা বলেছিলেন। এই যে সিরাজুল হক মন্ডল, সম্ভবত ওনার নাম,
তাকে চাকরির ব্যবস্থা করার কথা বলেছিল, 2 বছর পার হয়ে গেল, তার আর কেউ খোঁজ রাখছে না। হয়তো নামটা সিরাজুল হককে হওয়ার অপরাধটাই হয়েছে এটা। কারণ আপনারা জানেন 21শে জুলাই যতটুকু খবর পেয়েছি আমি, যে 21শে জুলাই 1993 সালে মমতা ব্যানার্জির উপরে চরম আক্রমণ নেমে আসে, নাকি প্রাণে মারারও চেষ্টা চালিয়েছিল। সিরাজুল হক একজন পুলিশ কর্মী, সে এই অন্যায়টাকে মেনে নিতে পারেনি। সে তখনকার যিনি ডেপুটি অর্থাৎ জয়েন্ট সিপি যিনি ছিলেন সম্ভবত, তার দিকে বন্দুক তাক করেছিল, এই মানে আক্রমণ বন্ধ নালে গুলি চালিয়ে দেবো, এতটা সাহস নিয়ে দাঁড়িয়েছিল। এখনকার পুলিশদের অধিকাংশ তো মেরুদণ্ডহীন হয়ে গেছে, অন্যায়ভাবে পিটতে বলছে তো এরা পিটিয়ে দিচ্ছে। তো সেই সময় উনি দাঁড়িয়েছিলেন, ফলে পরে কমিশন হয়েছিল, হয়েছিল, সিরাজুল হকের চাকরিটা তৎকালীন সরকারের থেকে মানে ডিপার্টমেন্টাল কিছু কোয়ারিজ মানে এই পোস্টিং এর মধ্যে রেখে ওকে বাতিল করে, সাসপেন্ড হয়, সম্ভবত বাতিল হয়, এখন হচ্ছে জয়নিং হতে পারলো না। তো মমতা ব্যানার্জি সরকার 2011 সালে এসেছে, 2011 থেকে 2025 এই 14 বছরে সিরাজুল হককে চাকরির ব্যবস্থা করলো না কেন? এটা বুঝতে হবে। হয়তো নামটা সিরাজুল হক এর জন্য আজকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। আমি আশা করব মমতা ব্যানার্জির কাছে যে 2026-এর 21শে জুলাইয়ের আগেই, এই 2025 শেষ হওয়ার পূর্বেই ওই সিরাজুল হককে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক, তাকে চাকরিতে আবার জয়েন করানো হোক। মুসলমানদের ভোটটা দিদিমণির ঝুলিতে পৌঁছে গিয়েছে, সুতরাং আর চিন্তা নেই, ঝুলিতে ঢুকে গিয়েছে, আর চিন্তা কিছু না। বললেও ভোট পাবে, মুসলমানদের ভেবে নিয়েছে, বললেও মুসলমানদের ভোট পাবে, বললে হিন্দু ভোট হাতছাড়া হয়ে যেতে পারে, ওই জন্য অকাফ নিয়ে কথা বলেনি। এটা তো সিম্পল ব্যাপার। এখন হিন্দু ভোটের দরকার মমতা ব্যানার্জির, বিজেপির ভয় দেখে মুসলমান ভোটটা নিয়ে নেবেন উনি চিন্তা ভাবনা করছেন। তবে এই চিন্তা ভাবনা ব্যর্থ হবে। 2026-এ কি আসবে কে যাবে মুসলমানরা ভাববে না, মুসলমানদের হয়ে বলার, দলিতদের হয়ে বলার, আদিবাসীদের হয়ে বলার জন্য 50টা বিধায়ক ভিতরে পৌঁছাতে হবে। তারপরেও বলছি, উনি ওই জন্য দীঘাতে জগন্নাথ ধাম করেছেন, আগামী দিনে দুর্গা অঙ্গন তৈরি করবেন। এটা বোঝাই যাচ্ছে এখন হিন্দু ভোট পেতে হবে মমতা ব্যানার্জিকে, হিন্দু ভোটকে বোকা বানাতে হবে। মুসলমান ভোটকে বোকা বানিয়ে ঝুলিতে ভরে নিয়েছে, এবার হিন্দু ভোটে 20 to 25% ভোট নিয়ে আবার সরকারে থাকবে। তবে এই স্বপ্ন বিতে হবে। পশ্চিমবাংলার কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে 2026-এ ভোট করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে মঞ্চ থেকে আরেকটা করেছে যে 2026-এ বিরোধী পুরো শূন্য হয়ে যাবে, বিরোধী বলে কিছুই থাকবে না পশ্চিমবাংলায়। দেখুন একটা কথা বলি, পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে নিরিখে বলছি, দুটো যে সরকার চলছে, একটা কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার, এটা ফ্যাসিস্ট মনোভাব নিয়ে চলছে, কিছু শুনবো না, কারো কথা মানবো না, এই মনোভাব নিয়ে চলছে। এই মনোভাব নিয়ে চলার ফলে আপনি দেখবেন 2006-এর ফরেস্ট রাইট অ্যাক্টকে ধ্বংস করে দিচ্ছে এক প্রকার অ্যামেন্ডমেন্টের নামে, 2023-24-এ আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। ভার্জিনিয়াস খাকা কমিটির যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়ন করেনি কেন্দ্র সরকার, কিন্তু আদিবাসী প্রীতি অনেক দেখাচ্ছে। ওয়াকাফ সংশোধনী আইন 2025-এ যেটা পাস হয়েছে, বিরোধীদের যুক্তিকে অগ্রাহ্যভাবে, মানে যুক্তিকে পাত্তা না দিয়ে সংখ্যার ভিত্তিতে তারা তাদের বিলটা পাস করিয়ে নিয়েছে, আইনে পরিণত করেছে। ব্যাপারটা হচ্ছে যদিও আইনটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় আছে। তো যে আমার বলার বক্তব্য, যে দুটো সরকার চলছে, দুটো সরকার বিরোধীদেরকে কোনো মতেই মান্যতা দেয় না, বিরোধীকে প্রশ্রয় দিতে চায় না। কিন্তু আপনাদের বলি, যারা গণতন্ত্র প্রিয় মানুষ, এই ডেমোক্রেসির জন্য যারা হাজার হাজার লাখ লাখ বীরেরা শহীদ হয়েছেন দেশের জন্য, তাদের আত্মবলিদান আত্মত্যাগের ফলে আমরা এই ডেমোক্রেসি পেয়েছি। ডেমোক্রেসি তখনই স্ট্রং হবে, তখনই সুরক্ষিত থাকবে, যখন অপোজিশন ভয়েস স্ট্রং থাকবে। অর্থাৎ গণতন্ত্রে বিরোধীরা যখনই শক্তিশালী হবে, গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকবে। আর কি তৃণমূল সরকার কি বিজেপি সরকার সবসময় বিরোধীদেরকে দুর্বল করতে চাইছে, তাহলে বিরোধীদেরকে দুর্বল মানে গণতন্ত্র সুরক্ষিত কিন্তু থাকছে না। ফলেই কখনো সমাজতন্ত্র, কখনো ধর্মনিরপেক্ষ এই শব্দগুলো তুলে দাও, কখনো ওই আপনি কেন ভোটে দাঁড়িয়েছেন, এইবারে লাস্ট পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে কি অত্যাচার চালিয়েছে, খুন করেছে। হাওড়া জেলাতে মহিলা ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের বিপক্ষে কোনো একটা সিম্বল থেকে, তার কাপড় ধরে খুলে দিচ্ছিল। এই অনৈতিক অন্যায় কাজ হবে?